নমস্কার। আজকে একটি জ্যোতিষের শিক্ষামূলক বিষয় নিয়ে একটা ইন্টারেস্টিং অনুষ্ঠান করব। অনেকে বলে হাজার চেষ্টা করেও একটা টাকা জমাতে পারছি না। আসলে জ্যোতিষের আঙ্গিকে জ্যোতিষের দৃষ্টিতে যদি আমরা দেখি বিষয়টাকে, তাহলে এর জন্য কোন কোন গ্রহ দায়ী বা কি কারণে জন্মচক্রের মধ্যে কি কারণে এরকম প্রবলেমটা আসে, কাদের এরকম প্রবলেম আসতে পারে। এই প্রবলেম যদি আসে মানে আপনি হাজার চেষ্টা করেও একটা টাকাও জমাতে পারছেন না, তো তখন কি করা উচিত, কি সমাধানের, কি প্রতিকার করলে ব্যাপারটা ঠিক হবে এবং আপনি পয়সা করে জমাতে পারবেন, এই প্রত্যেকটি বিষয়ে আমি আজকে স্টেপ বাই স্টেপ বলবো। দেখুন, বহু মানুষ রয়েছে যারা হয়তো ভালো টাকা উপার্জন করে, কিন্তু তাদের সঙ্গে যদি আমরা কথা বলি তাহলে তারা বলে, কথা বলতে বলতে অনেক সময় বলে তারা যে দাদা, আমি হয়তো পয়সা ইনকাম করি কিন্তু একটা টাকাও বিশ্বাস করুন জমাতে পারি না। ঠিক আছে, আমি যখনই জমাবো বলে মনে করি হয়তো কিছু পয়সা করি রাখলাম অনেক চেপে চুপে, কিন্তু তারপরে আবার হঠাৎ একটা পরিবারের মধ্যে ঘটনা ঘটলো বা একটা এমন এমার্জেন্সি এসে গেল বা একটা এমন কিছু মাথায় এসে গেল যে সেই পয়সাটা বার করে দিলাম এবং সেই পয়সাটা বার করে খরচা করে দিলাম। তার মানে হচ্ছে কি, যে সে ইনকাম থাকা সত্ত্বেও জমাতে পারছে না। আর বহু লোক তো এমন আছে যাদের হয়তো অতটা ইনকাম নেই, তো তাদের তো যত টাকা উপার্জন হয় সব প্রায় তো সবটাই খরচা হয়ে যায়, হ্যাঁ, সংসারের কাজে বা নিজের প্রয়োজনতে। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে কিছুতেই টাকা পয়সা জমছে না। তো এটা কেন হয়? জন্মছকে কি ইন্ডিকেশন থাকলে বা কি সংকেত দেখতে পেলে আমরা বুঝতে পারবো যে এই লোকটা কিন্তু খুব একটা পয়সা করে জমাতে পারবে না। আর এটার প্রতিকার কি, মানে কি করলে পয়সা কড়ি জমাতে পারবে, এই প্রত্যেকটি বিষয়েই কথা বলবো। দেখুন, পয়সা কড়ির ভাব হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাবটি কিন্তু অর্থকেন্দ্রিক ভাব, এবং দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবের অধিপতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঞ্চয়ের ক্ষেত্রে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আলটিমেটলি সঞ্চয়ের ঘর। যেমন আমরা জানি একাদশ ঘর থেকে আমরা লাভ বা ইনকাম বিচার করি, তেমন কিন্তু আমরা দ্বিতীয় ঘর থেকে সঞ্চয় বিচার করি। যদি কোনোভাবে দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহ অবস্থান করে বা দ্বিতীয় ঘরের মধ্যে অশুভ গ্রহের দৃষ্টি থাকে এবং দৃষ্টি থাকে বা অশুভ গ্রহ থাকে, এবং দ্বিতীয় পতি যদি কোনো অশুভ গ্রহের সঙ্গে থাকে বা দ্বিতীয় পতির উপরে যদি কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে আপনি দেখবেন যে সে চট করে পয়সা জমাতে পারবে না। যদি কষ্ট করে পয়সা জমিয়ে নিল, তখনই একটু পয়সা জমলেই তার মাথায় একটা কিছু না কিছু প্ল্যান আসবে, এবং সেই প্ল্যানেতে সে তো যে জমানো পয়সাটা ছিল খরচা করে দেবেই, বরঞ্চ আরো কিছু ধার হয়ে যেতে পারে তার। এছাড়াও আমি আরেকটা কথা বলবো যে দ্বাদশ ভাব, আমরা জানি দ্বাদশ ভাব হচ্ছে খরচের ভাব, ব্যয়ের ভাব। তো দ্বাদশ ভাবের অধিপতি যদি খুব স্ট্রং হয়ে যায়, অথবা দ্বাদশ ঘরের মধ্যে যদি কোনো শুভ গ্রহ চলে আসে, শুভ গ্রহ বলতে কি, শুক্রর মতো গ্রহ, চন্দ্রের মতো গ্রহ, বৃহস্পতির মতো গ্রহ চলে আসে, তাহলে পরে কিন্তু সে বেশিরভাগ সময় খরচা করে দেয়, এবং খরচা করে কোনো কোনো সময় তার হাত টান এতটা পরিমাণে হয়ে যায় যে তাকে ধার নিতে হয়। আসলে দেখুন, দ্বাদশ ভাবের অধিপতি যদি আমরা বলি যে কি করে স্ট্রং হচ্ছে, দ্বাদশ ভাবের অধিপতি যদি কোনো, যেমন পঞ্চম, নবম বা লগ্ন, বা ধরুন দ্বাদশ ভাবের অধিপতি অষ্টম বা ষষ্ঠ গেলে বিপরীত রাজ্য হয়, বিপরীত রাজ্য হয়ে গেলে পরে দ্বাদশপতি স্ট্রং হয়ে যায়। তো এরকম কন্ডিশন যদি ক্রিয়েট হয়, তাহলে দেখবেন যে সেই মানুষের চট করে পয়সা জমে না। ঠিক আছে, যখনই জমাবে হয়তো 2-3 মাস কষ্ট করে জমালো, দেখবেন 6 মাসের মাথায় একটা এমন প্ল্যানিং আসবে বা এমন একটা ঘটনা ঘটে যাবে পরিবারের মধ্যে, যেখানে তাকে জমানো পয়সাটা সব দিয়ে দিতে হবে। এরকম পরিস্থিতি হয়। এছাড়াও আমি যে কথাটা বলবো যে রাহু কেতু, রাহু কেতু কিন্তু আহ, খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে পয়সা জমাবার ক্ষেত্রে। শুধু পয়সা জমাবার না, রাহু কেতু একটি এমন গ্রহ খরচের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। রাহু কেতু সমস্ত জিনিসের খরচের প্রতি রাহু কেতুর একটা অবদান রয়েছে। মানে খরচ মানে হচ্ছে ব্যয়, মানে চলে যাওয়া। অর্থের সঙ্গে রাহু কেতু যদি কানেক্ট হয়, অর্থভাবের সঙ্গে, তাহলে অর্থ খরচ করায়। যদি বিবাহের ঘরের সঙ্গে রাহু কেতু যুক্ত হয়, তাহলে বিবাহ খরচার খাতা, মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় অনেক সময়। প্রেমের ঘরের মধ্যে যদি রাহু কেতুর অবস্থান থাকে, মানে প্রেমের ঘর মানে পঞ্চম ঘর, তাহলে প্রেম কেটে যায়। ঠিক আছে, অনেক সময়
চতুর্থ ঘরের মধ্যে যদি রাহু কেতুর অবস্থান থাকে তাহলে পরিবার থেকে সে কোনো না কোনো দিন বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদ বিভিন্ন কারণেই হতে পারে, হয়তো সে পরিবারের সঙ্গে ঝগড়া করে অন্য জায়গায় থাকছে, বা সে হয়তো একটা এমন কাজ করছে যে বাড়ি থেকে সেটা অনেক দূর পরিবারের সঙ্গে থাকতে পারছে না, এরকম বিভিন্ন ঘটনা ঘটে। তাহলে এই রাহু কেতু গ্রহটি যদি কোনোভাবে দ্বিতীয় ঘরের মধ্যে থাকে এবং দ্বিতীয় পতির সঙ্গে যদি একটা অশুভ গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু অর্থ অনেকটাই ব্যয় করিয়ে দেবে। কিন্তু আমি এরকম দেখেছি যে যার ধরুন দ্বিতীয় ঘরের মধ্যে কেতু রয়েছে, কিন্তু তার দ্বিতীয় ঘরের অধিপতি কোনো পাপগ্রহের প্রভাবে নেই, সে কিন্তু সেভিংস করতে পারে। সাধারণভাবে বলা হয় কি দ্বিতীয় ঘরের মধ্যে কেতু থাকলে পারে তার কিন্তু সেভিংস হয়, কিন্তু সেভিংস হয় অবশ্যই হয়, কিন্তু দ্বিতীয় ঘরের কেতুর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস দেখতে হবে, দ্বিতীয় পতি কোনো পাপগ্রহের সঙ্গে নেই তো। যদি দ্বিতীয় পতি পাপগ্রহের সঙ্গে থাকে তাহলে কেতু কিন্তু দ্বিতীয় ঘর থেকে খরচা করিয়ে দেবে, আর যদি দ্বিতীয় ঘরে কোনো দ্বিতীয় পতির সঙ্গে কোনো পাপগ্রহ না থাকে তাহলে কেতু সেকেন্ড হাউসে থেকে পয়সা সেভিংস করিয়ে দেবে, এরকম একটা ব্যাপার রয়েছে। এছাড়াও আমরা জানি যে অর্থ কেন্দ্রিক গ্রহ, অর্থাৎ আমি পয়সা তখন জমাতে পারবো যখন আমার কাছে আমার প্রয়োজনের তুলনায় বেশি অর্থ আসবে, তখনই না আমি সেভিংস করতে পারবো। যদি ধরুন আমি সারাদিনে 5 টাকা কামাই এবং 5টা টাকাই আমার খরচা হয়ে যায়, মানে খরচার খাত মানে একদম হিসাবই খরচা, তাহলে আমি জমাবো কি করে, তাই না? তাহলে এটা আমাকে দেখতে হবে যে জন্মছকে একটা মানুষ যে তার প্রয়োজনের থেকে বেশি অর্থ উপার্জন করতে পারে, তো তার জন্য কি ইন্ডিকেশন প্রয়োজন যে হ্যাঁ সে প্রয়োজনের থেকে বেশি অর্থ উপার্জন করবে। তার জন্য আমরা জানি অর্থকেন্দ্রিক গ্রহ আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে শুক্র এবং বৃহস্পতিকে বলি। যদি জন্মছকের মধ্যে শুক্র এবং বৃহস্পতি ভালো থাকে, অর্থাৎ ভালো থাকে মানে প্রথম নম্বর কথা ভালো থাকে মানে প্রথমে যে কন্ডিশন বুঝতে হবে যে শুক্র বা বৃহস্পতি যে দুজনের মধ্যে একজন, যে কোনো দুজনের হলে তো খুবই ভালো, যে সে তারা যেন তাদের মিত্র ক্ষেত্রে থাকে অথবা তাদের স্বক্ষেত্রে থাকে, তাহলে পারে সে কিন্তু প্রয়োজনের থেকে তুলনায় বেশি অর্থ কামাবে, অর্থাৎ তার যতটা প্রয়োজন তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারবে। অথবা শুক্র বা বৃহস্পতি যদি তার মিত্র ক্ষেত্রে থাকে তাহলে বেশিরভাগ সময় দেখা গেছে তার এক্সট্রা লাইন থেকে ইনকাম হবার সম্ভাবনা তৈরি হয়, মানে সে একটা কাজ করছে কিন্তু আর একটা অন্য কিছু থেকেও সে ইনকাম করছে, এরকম হয় না অনেক সময় একজন লোক 2-3 রকম লাইন থেকে ইনকাম করে, তাহলে এটা হচ্ছে শুক্র বৃহস্পতির পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে জন্মছকের মধ্যে শুক্র বৃহস্পতি যদি তার মিত্র ক্ষেত্রে থাকে তাহলে পারে সে কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি অর্থ উপার্জন করতে পারবে। প্রয়োজনের তুলনায় বেশি অর্থ উপার্জন করে যে জমাতে পারবে তা কিন্তু বলছি না, আমি বলছি প্রয়োজনের তুলনায় বেশি অর্থ উপার্জন করতে পারবে। এবার ধরুন জন্মচক্রের মধ্যে বৃহস্পতি বা শুক্র অত্যাধিক পীড়িত হয়ে গেছে, রাহুর দ্বারা কেতুর দ্বারা শনির দ্বারা পীড়িত হয়ে গেছে কোনো রকম ভাবে, তাহলে পরে দেখা যাবে যে সে জাতক হয়তো প্রয়োজনের থেকে বেশি অর্থ উপার্জন করছে, অর্থাৎ তার যতটা প্রয়োজন তার থেকে একটু বেশি ইনকাম হয়, এবং ইনকামটা হলে পারে সে কিন্তু বিভিন্ন প্রয়োজনকে দেখিয়ে খরচা করিয়ে দেবে। আমি কি বললাম বারবার বুঝতে পারছেন? রাহু বৃহস্পতি এবং শুক্র হচ্ছে অর্থকারক গ্রহ। বৃহস্পতি এবং শুক্র যদি তার মিত্র ক্ষেত্রে থাকে তাহলে সে কিন্তু জীবনের কোনো একটি স্টেজে গিয়ে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ উপার্জন করতে পারবে। কিন্তু বৃহস্পতি এবং শুক্র যদি কোনো মতে পীড়িত হয়ে যায়, মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে চলে যায়, রাহু কেতু শনির দ্বারা পীড়িত হয়ে যায়, অষ্টমপতি দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে বা শুক্রকে, এরকম পীড়িত হয়ে যায়, তাহলে পীড়িত হয়ে গেলে কি হবে, সে বিভিন্ন প্ল্যানিং দেখিয়ে অর্থ খরচা করিয়ে দেবে। মানে কিরকম একটা বুঝিয়ে দিচ্ছি, যে সে হয়তো বলল যে সে হয়তো মোটামুটি 1 লাখ টাকা জমালো, অনেক কষ্ট করে জমালো, তো যাই হোক জমিয়ে টমিয়ে তারপরে সে ভাবলো যে আমি তো বয়স হচ্ছে, আমি যেখানে কাজ করি সেটাও অনেকটা দূর, একটা বাইক কিনে নিই। ঠিক আছে, বাইক কিনলে পরে কি হবে, আমি বাইকে করে যেতে পারবো, তাহলে আমার খাটনিটা বেঁচে যাবে, আমি ঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারবো বা যেখানে কাজ করি পৌঁছাতে পারবো। একটা বাইক হলে পারে ঘরের যে কোনো বিপদ আপদে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো, একটা প্রয়োজন। তাহলে কি করলো, যেই পয়সাটা জমালো
তখনই তার মাথায় একটা প্ল্যানিং চলে আসবে এবং সে পয়সাটা খরচা করিয়ে দেবে। এছাড়াও পয়সা খরচা হয় আর একটা কেসের মধ্যে, যেটা হচ্ছে জন্মছকের মধ্যে কিছু যোগ রয়েছে। জন্মছকের মধ্যে পজিটিভ যোগ, নেগেটিভ যোগ, দু রকমের যোগ দেখতে পাওয়া যায়। অর্থ সেভিংস এবং অর্থ উপার্জনের জন্য আমরা সাধারণভাবে বলি ধনযোগ হচ্ছে অর্থ উপার্জনের যোগ, আর ব্যয় যোগ হচ্ছে অর্থ খরচের যোগ। তাহলে জন্মছকের মধ্যে যদি ধনযোগের থেকে ব্যয়ের যোগ বেশি থাকতে পাওয়া যায়, তাহলে পারে কিন্তু সেই মানুষ অনেক চেষ্টা করব একটা টাকাও জমাতে পারে না। সে হয়তো বলে যে আমি জমাবো, এ মাসে পারলাম না, পরের মাস থেকে তো আমি জমাবো। তো প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তাহলে এরকম আমরা অনেক মানুষ দেখতে পাবো যে তারা এরকম ধরনের কথা বলে, কিন্তু আলটিমেটলি জন্মছকে যদি ধনযোগের থেকে ব্যয়যোগ বৃদ্ধি পায়, মানে ব্যয়যোগ বেশি হয়ে যায়, তাহলে সে কিন্তু অনেক চেষ্টা করেও একটা পয়সাও জমাতে পারে না। তো এছাড়াও অনেক সময় দেখা যায় যে কোনো কোনো মানুষের ক্ষেত্রে একাদশ ভাব ভালো, কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি পীড়িত হয়ে গেছে। তখন কি হয়? তখনও একটা সমস্যা দেখতে পাওয়া যায়, অর্থাৎ তার হয়তো ইনকাম আসছে, একাদশ ভাব ভালো বলে ইনকাম হচ্ছে ভালো, কিন্তু দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেলে কি হবে? সঞ্চয় হবে না আর। তাহলে তার হয়তো আপনি দেখে তাকে বলবেন যে বাহ, লোকটা তো ভালো টাকা ইনকাম করে, তার মানে হয়তো লোকটার প্রচুর টাকা পয়সা রয়েছে, না লোকটার কিছুই নেই। এরকম বহু লোক দেখতে পাবেন সমাজের মধ্যে, যে তাকে, সে হয়তো ভালো টাকা উপার্জন করে, তাকে হয়তো সবাই জানে এতে হয়তো অনেক ভালোই টাকা উপার্জন করে, কিন্তু সে হয়তো তার জানে যে আমার ব্যাংক ব্যালেন্সে কত আছে, সে জানে। তো এই একাদশ ভাবের আহ, একাদশ ভাব বলি, কিন্তু দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেছে, তখনও কিন্তু সে সেভিংস করতে পারে না। একাদশ ভাব স্ট্রং হয়ে যাবে, অনেক সময় একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেই বসে রয়েছে, দেখবেন তার ইনকাম কিন্তু হচ্ছে, কিন্তু তার দ্বিতীয় ঘরের অধিপতি পীড়িত, বা দ্বিতীয় ভাবের মধ্যে কোনো অশুভ গ্রহ, তার খরচাটা ইনকাম হলেও, মানে ইনকাম হওয়ার আগেই খরচার লিস্ট তৈরি থাকবে, এরকম পরিস্থিতি তৈরি হয়। এবারে দেখুন, যদি আপনি বলেন যে দেখুন আমারও তো এইরকম সমস্যা হচ্ছে যে আমিও কিছুতেই অর্থ জমাতে পারছি না, তো এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো এবং দুটো পয়সা জমাতে পারবো, সেভিংস করতে পারবো, তো তার জন্য কি রেমেডি আছে? দেখুন, প্রথম নম্বর কথা, এই বিষয়েতে কোনো টোটকা কাজ করবে না। কোথায় কোথায় টোটকা কাজ করবে আমি কিছুদিন পরে ভিডিও দেব, সেখানে আমি আপনাকে বলবো যে হ্যাঁ এই সমস্ত জায়গায় টোটকা কাজ করবে, কিন্তু এই কন্ডিশনে টোটকা কাজ করবে না। ঠিক আছে? তাহলে এই সময় মানে এইরকম কন্ডিশন হলে কি করা উচিত? অবশ্যই কিন্তু একটা বৃহস্পতির প্রতিকার, মানে পোখরাজ অবশ্যই ধারণ করা উচিত। পোখরাজ কিন্তু, এই যদি আপনার মানে বিষয় যদি এটা থাকে যে আমি আসলে কিছুতে সেভিংস করতে পারছি না, আপনি আমাকে কিছু প্রতিকার করিয়ে সেভিংস যাতে আমি করতে পারি সেই জায়গাটা করে দিন, তাহলে এক্ষেত্রে আমি আপনাকে পোখরাজ সাজেস্ট করব, যে পোখরাজ পড়ে আপনার এই প্রবলেমটা কিন্তু কেটে যাবে এবং আপনি আস্তে 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 করে সেভিংস করতে পারবেন এবং পারবেন। যাই হোক, আশা করছি খুব সহজভাবেই বলার চেষ্টা করলাম, খুবই ছোট একটা বিষয় বলার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য